আমি তোমাদের একটা কুটির বাড়ির গল্প বলবো। এটা কোথায় ছিল? এটা ছিল বিন্ধ্যাচলের কাছে শিবপুরা নামে একটি জায়গায়। শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্য উদ্ধারের জন্য সেখানে যেত। গল্পটির নাম হচ্ছে ঘনাপুরার কুঠির বাড়ি। গল্পটির লেখক হচ্ছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। একবার হলো কি, আমি আর আমার বন্ধুদের সঙ্গে আমি শিবপুরা বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধুর নাম হলো অজয়। ও প্রতি বছরই ওর মা বাবা ভাই বোনদের সঙ্গে করে নিয়ে আসতো এখানে, এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপর আবার যেত। এবছর একটু অসুবিধার কারণে ওর বাড়ির লোকেরা কেউ আসেনি। কিছু একটা নিশ্চয়ই বাড়িতে কারণ বা অসুবিধা থাকতে পারে, তাই তারা আসেনি। তাই দুই বন্ধুতেই আমরা এলাম। শিবপুরাতে আসার আগে নগদদেরও চিঠি লিখে ঘর বুক করে তবেই কিন্তু আসা হয়। কিন্তু এবারে সেসব কিছু করা হয়নি। আমরা আগে ভাগে চিঠি লিখে কিছু জানাতে পারিনি। তাই নগরদেরও বা অন্য কোনো চেঞ্জদেরও ঘর দিয়ে ফেলতে পারে, এইটা কিন্তু সম্ভাবনা একটা ছিল। আমরা মাত্র দুদিন আগে এখানে আসবো ঠিক করেছি, সেই জন্য কোনো বুকিং ফুকিং আমরা করতে পারিনি। এমন সময় আমরা গিয়ে হাজির হলাম। অজয়কে দেখেই তো জিভ কাটলো, যে বুকিং যারা করে তাদের নগরদেও বলে, তাদেরকে আমাদেরকে দেখে তারা জিভ কাটলো, বললো, এ কি বাবু আপনি? অজয় বলল, হ্যাঁ আমি। আমার ঘর কই? আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি। অন্যবারে তো আপনি চিঠি লিখে ঘর বুক করেন, মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেন, সেই জন্য আপনার ঘর বুক করে রেখি। এবার আপনি চিঠিও দেননি, কোনো টাকা পয়সা পাঠাননি, সেই জন্য আমি ভেবেছি আপনি হয়তো এবার আসবেন না, সেই জন্য আমি আপনার ঘর বুক করে রাখিনি। তাই ভাবলাম আপনি হয়তো আপনাদের কোনো অসুবিধার জন্য এবছর আসবেন না, এই ভেবে আমি অন্য লোকে ঘর ভাড়া দিয়ে দিয়েছি। অজয় হেসে বলল, তোমার অনুমান ঠিক। আমাদের খুব অসুবিধা আছে এবছর, তাই বাড়ির কেউ আসেনি। তবে আমি কি না, আমার তো কোনো অসুবিধা নেই কোনো কিছু। বাড়িতে যারা আসেনি তারা অসুবিধার জন্য আসেনি, কিন্তু সেই জন্য আমার এই বন্ধুটিকে আমি নিয়ে এসেছি। আমার বাড়ির লোকজন কেউ আসতে পারিনি বলে আমি বন্ধুটাকে নিয়ে এসেছি। এখন আমাদের থাকার একটু ব্যবস্থা করে দাও। নগরদেও বলল, অসম্ভব। এবছর এত বেশি এসছে লোকজন, তাদের ভিড় খুব আছে, কোথাও কোনো জায়গা বা কোনো ঘর কিন্তু খালি নেই। আমি বললাম, তাহলে কি হবে? আমরা কি ফিরে যাব এবার? না না, আপনাদের ফিরে যেতে হবে না। ফিরে যাবেন কেন? একটা না একটা ব্যবস্থা আমি কিছু করবই। আপনারা প্রতি বছর আসেন, এবার কোনো ব্যবস্থা না করলে কি হয়? এখান থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ঘনপুরা নামে একটি গ্রাম আছে, বুঝলেন? তার জল হাওয়া কিন্তু এর থেকেও ভালো। আপনারা সেইখানেই যান। তবে কি না, ওখানে গেলে একটু অসুবিধা হবে। আপনাদের কি অসুবিধা হবে? দোকান বাজার করতে কিন্তু এই শিবপুরাতেই আসতে হবে, বুঝলেন? আর বলে ফেলো। আর একটা অসুবিধা হবে, সন্ধে পর্যন্ত বাইরে থাকতে পারবেন না। আমি বললাম, কেন? বলো, ওখানে একটু বাঘের ভয় আছে, বুঝলেন? অজয় বলে, কুছ পারোয়া নেই, ঘনাপুরাতেই যাব আমরা, ঠিক আছে যান। তার আগে আমাকে 10টা টাকা দিয়ে যান, আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে। আমি 10টা টাকা নগরদের হাতে দিয়ে খুব খুশি হয়ে ছোট্ট নামে একটা কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল, বলল, এরা আপনাকে ওই গ্রামে নিয়ে গিয়ে আপনাদের ঘরের ব্যবস্থা করে দেবে। ছোট্টু আমাদের যেসব সামান্য মালপত্র আমাদের ছিল সেই সব মালপত্র মাথায় নিল, এবং সে আমাকে বলল, চালিয়ে বাবুজি আমার পিছন পিছন আসুন। আমরা ছোট্টুকে অনুসরণ করে গ্রামের পথ ধরে পার্বত্য যে ঘনাপুরার জায়গাটা আমাদের বলেছিল, আমরা সেই দিকে চলতে লাগলাম। এই ঘনাপুরার উল্টো দিকেই হলো কালীকুঞ্জার বন। দুর্ধর্ষ সব ডাকাতের আস্তানা কিন্তু সেখানে। আমি যে সময়কার আমি কথা বলছি, তখন এইখানকার বনভূমি যে কি নিবিড় বনভূমি ছিল, তা এখনকার মানুষ এই আধুনিক যুগে বসে কল্পনা করতে পারবে না, বা কল্পনা করা সম্ভবই নয়।
যেমন গভীর অরণ্য, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে চারিদিকটা ভরা। গাছের ডালে ডালে যেন ময়ূরের বাহার ছিল, তেমনিই ছিল বাদরের উপদ্রব। যাই হোক, এক সময় আমরা ছোটুর সঙ্গে ঘনাপুরায় এসে পৌঁছালাম। এইখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কুঠির বাড়ি ছিল। তারাই একটি ঘরে আমাদের আশ্রয়স্থল হলো। ওই যে কুঠি বাড়িটা ছিল, ওই কুঠি বাড়ির একটা ঘরে আমাদেরকে আশ্রয়স্থল করে দিয়েছিল। ঘরটা ধুলোয় ভরা, কিন্তু হলে কি হবে, ধুলোয় ভরা হলে কি হবে? মিষ্টি যে মেয়েটি ছোট্ট আমাদের মালপত্র নিয়ে নিয়ে আসছিল, নিমেষের মধ্যে ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে দিল। আমরা ততক্ষণ বাইরে ছিলাম, বাইরের প্রাকৃতিক পরিবেশ সুন্দর করে দেখছিলাম, আর মেয়েটি নিমেষের মধ্যে ঘরটা ধুলো ঝেড়ে মোছামুছি করে পরিষ্কার করে দিল। আমরা দুজনা দুটো নোয়ারের খাটিয়া এনে পেতে বসলাম। মেয়েটি আমাদেরকে নিয়ে এসে দিল, তার সঙ্গে আমরা ধরাধরি করে নিয়ে এসে সেখানে বসলাম। আমরা তার উপরে বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়ার বা বসার উপযোগী করে নিলাম। সেসব ব্যবস্থা মেয়েটি করে দিয়েছিল। একটু পরেই নগরদের এলো, চাল ডাল তেল নুন আলু ডিম এসব নিয়ে এলো। আচ্ছা, চালের সের তখন 8 আনা। আমি যখনকার কথা বলছি 8 আনা সে চাল, মানে 1 কিলো চালের দাম 8 আনা। তেল 2.5 টাকা, আর 1 টাকার 1 ডজন ডিম। 5 শিকে 1.5 টাকায় একটা গোটা মুরগি পাওয়া যেত। বুঝে যান আমি কখনকার কথা বলছি। তখন 10 টাকায় মানে ফাটাফাটি বাজার হতো। এতগুলো জিনিস এইটুকু টাকার মধ্যে হয়ে গেছে। ভাবা যায় আজকালকার দিনে বসে এখন 10 টাকার একটা চকলেটও হয় না। রান্নার জন্য কেরোসিন স্টোভের চল এতটা কিন্তু তখন ছিল না। কি করে রান্না বান্না হতো? ওই যে ঘুঁটে কয়লা কাঠ এইসব জ্বালিয়ে তখন উনুন দিয়ে রান্না করা হতো। এখন এত সেসব চোখেই পড়ে না। আছে কোনো কোনো জায়গায় আছে, কিন্তু বেশিরভাগই এখন আমাদের গ্যাসে রান্না হয়। তাই ঘুঁটে কয়লার উনুন কিভাবে বানানো হতো না, ইট সুন্দর করে সাজিয়ে তার উপর মাটি ফাটি লেপে বা মাটি দিয়ে খাল করে তার মধ্যে ওই কাঠ বা কয়লা টয়লা দিয়ে আগুন জ্বলতো, তার উপরে পাত্র বসিয়ে রান্না হতো। আমরা নগরদেরকে বললাম, সবেরই তো ব্যবস্থা খুব ভালো হলো, এখন রান্না বান্না করার জন্য একজন যদি কাউকে ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। নগরদেব বললো, কেন? এই তো মেয়েটি আছে ছোট্টু, এই তো সব রান্না বান্না করে দিতে পারবে, এই সব ব্যবস্থা করে দেবে তোমাদের। সারাদিন ও আমাদের কাছে কাছে থাকবে, ও তোমাদের কাছে কাছে শুবে, শুধু রাতে রান্না বান্না করে দিয়ে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ও ওর মায়ের কাছে ফিরে যাবে। নগরদের পর ওর পরিচয়ের সঙ্গে একটু বাচসিতা করে আমাদের দেখভালের পরামর্শ দিয়ে সে চলে গেল শিবপুরার দিকে। ছোট্টু আমাদের রান্না বান্নার কাজে লেগে গেল, আর আমরা অল্প সময়ের মধ্যেই ঘনাপুরার চষে ফেললাম, মানে ঘনাপুরাটাকে সমস্তটা দেখে ফেললাম। এখানকার পরিষ্কার যে কুয়োর জল, তখনকার দিনে ইদারা বলতো, ইদারার জলে স্নান টান করে মধ্যভোজনের জন্য তৈরি হলাম। দুপুরকার খাবারকে মধ্যভোজন বলে। কিশোরী ছোট্টুকে খুবই ভালো লেগে গেল আমাদের। গায়ের রঙটা মাজা মাজা কালো, ভাসা ভাসা চোখ, আর সুন্দর ওর মুখখানি। ভালো লেগে গেল মিন্স স্নেহবশত। খুবই গরিবের মেয়ে। ওর বয়স যখন 2 বছর তখন ওর বাবা কালীকুঞ্জার ডাকাতের হাতে প্রাণ হারিয়েছিল। এখন ওর বয়স 14 বছর। একমাত্র মা ছাড়া আর কেউ নেই তার। মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায়। ছোট্টুর বিয়ের জন্য কথাবার্তা চলছে। তখনকার দিনে ওই রকমই হতো, 14-15 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত। শিবপুরার একটি ছেলের সঙ্গে কিন্তু যে ছেলেটির বাবা 2000 টাকা নগদ না পেলে এই বিয়েতে রাজি হচ্ছিল না, এমন একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের কথাবার্তা চলছিল। যাই হোক, আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে একটা খুব জমিয়ে ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টু ডেকে আমাদের চা করে দিল। আমরা জমিয়ে চাটা খেলাম। ও খুব আদরের সঙ্গেই আমাদের কাজ করতে লাগলো। তার উপর আমরা যে কদিন এখানে থাকবো সেই কদিন আমাদের সঙ্গে ওকে খেতে বলায় ও খুব খুশি হয়ে গেল। আমরা যখন কুঠির বাড়ির বাইরে
বসে চা খাচ্ছি, সেই সময় ছোট্টুর মা এলো। ওর মাকে আরও সুন্দর দেখতে। মা এসে বলল, নগদদের তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে তাই না? আমি বললাম, হ্যাঁ, শিবপুরাতে একটি ঘরও খালি নেই সেই জন্য, কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা আরেকটু ভেবে বললাম, কেন? আমার একটু ভূতের ভয় আছে। ভূতের ভয়? হ্যাঁ, আমার একটু ভূতের ভয় আছে। তাই বললেন, কেন? রাত্রিবেলায় খারাপ কিছু হয় নাকি এখানে? কি যে হয় আর কি যে হয় না আমরাও জানি না। তবে এই কুঠির বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাতের বেশি এখানে থাকতে কিন্তু পারেনি। সাহেব আমলের পুরনো বাড়ি কি না? কত নাচ গান, হই হুল্লোড়, আমোদ ফুর্তি, কত খুন খারাপি হয়েছে এখানে, তার তো কোনো ঠিক নেই। অজয় বলল, তাতে কি, এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুই তো ভয়ে এখান থেকে আমরা যেতে পারি না, বা আমরা যেতে পারছি না। এর ছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই। অজয় বলল, বটে, আমরা কিন্তু ভয় কাটলো না। আমার ভয়টা কিন্তু আমার ভেতরে ভেতরেই থেকে গেল। ছোট্টুর মা আমাদের রাতের খাওয়ার জন্য কয়েকটা রুটি, ডাল এসব তৈরি করে দিয়ে বিদায় নিল। আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে। তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁকে ফোকরে যতটুকু যাওয়া যায় আমরা ততটুকুনি গিয়ে কাছাকাছি গিয়ে ফিরে এলাম। সন্ধে হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য। তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। কিন্তু রাতের কুঠি বাড়ি যে কখন কি চেহারা নেবে তাই কল্পনা করেই শিউরে উঠতে লাগলাম আমি। বেশিক্ষণ বাইরে মনোনিবেশ করতে আমি পারলাম না। এই বইটা মুড়ে রেখে অকারণেই পায়চালি করতে লাগলাম ঘরময়। কিন্তু আশ্চর্য, অজয়ের কোনো ভাবান্তর নেই। এক সময় ওই আমার দিকে তাকিয়ে বলল, কি হলো রে তোর, ভয় করছে নাকি? আমি বললাম, তা তো একটু করছে বই কি, এইরকম একটা বাড়িতে রাত্রিবাস করা রীতিমতো ভয়ের ব্যাপার। ভয়ের তো একটা কারণ থাকবে, সেটা কোনো ব্যাপার নয়। সেই কারণটা যখন ঘটবে তখন টের পাবি, বুঝলি? প্রথমে আলো নিভবে, তারপর খাটিয়া দুটো এদিক ওদিক করবে, পরে বন্ধ দরজার খিল আপনা আপনি খুলে যাবে, নয়তো হাজার চেষ্টা সত্ত্বেও দরজা জানলা আমরা কিছুতেই খুলতে পারবো না। অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো এক এক করেই হতে থাকবে সেই সময়। অজয় বলল, কোনো কিছুই হবে না, চুপ কর তো, খেয়ে দে, ঘুমিয়ে পড়, তেরে একটা ঘুম দে, দেখবি সকাল হয়ে গেছে। ওর কথা মতো আমি তাই করলাম। কিন্তু করলে কি হবে? দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আশঙ্কা দানা বেঁধে থাকায় ঘুম আমার কিছুতেই আসছে না। হঠাৎই দরজায় টকটক একটা শব্দ হলো। ভয়ে আমার বুক একদম শুকিয়ে যেতে লাগলো। এই বুঝি আরম্ভ হলো ভূতের উপদ্রব। আমার ভয় দেখে অজয় উঠে গিয়ে দরজা খুলল। ছোট্টুর মা সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অজয় বলল, না না, অসুবিধা কিসের? তোমরা দুজনে ইচ্ছা করলে আমার ঘরে গিয়ে কিন্তু থাকতে পারো। আমরা মা মেয়ে আলাদা ঘরে শোবো, তোমরা দুজনে একসঙ্গে থাকবে। অজয় বলল, কোনো দরকার নেই, বেশ আছি আমরা। এই রাত দুপুরে এই ঘর ছেড়ে আমরা কোথাও যাব না। আমি ততক্ষণে বেডশিট গুটিয়ে উঠে পড়েছি। বললাম, না, ও না যাবে, না যাক, আমি যাব, আমার ভয় করছে খুব। অজয় বলল, কা পুরুষ কোথাকার, যা, তবে বেরিয়ে যা, আমি একাই থাকবো এই ঘরে, যা, আমার কোনো ভয় ডর নেই। আমি আমার টর্চটি হাতে করে ব্যাগটা কাঁধে নিয়ে বেডশিট যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম। গরু মানুষের ঘর, মাটির ঘর, দুটো পাশাপাশি ঘর, একটিতে আবর্জনায় ভর্তি, অপরটিতে বসবাসের যোগ্য। তাতেই একটি খাটিয়া রেখে দিয়েছে এবং কাঁথা পেতে রেখেছে বিছানার উপরে, আর একটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেঝেই। আমাদের দুজনার জন্যই হয়তো এই ব্যবস্থা ওর মা করে রেখেছিল। ওরা মা মেয়ে পাশের ঘরে সেই আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল। আমি রইলাম এই ঘরে। ছোট্টুর মা বারবার বলল,
কি জেদি বাঙালি বাচ্চা রে, একদম ভয় ডর নেই। এত করে বললাম তবু শুনল না। মা জগদম্বা সবার ভালো করুন, ওর যেন কোনো বিপদ টিপদ না হয় গো। একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম আমি চুপচাপ। সে আলোর অন্ধকারে কোনো ক্ষতিই হলো না। না হোক, এখানে শুয়ে থাকলে আর যাই হোক, ভূতের হাতে তো আমার প্রাণটা দিতে হবে না। শুয়ে রইলাম, কিন্তু ঘুম আমার এলো না। হঠাৎই আমার কানে এলো বিশ্রী ধরনের একরকম গান বাজনার শব্দ। মনে হলো কারা যেন হই হুল্লোড় করছে, নাচছে, আর দারুণ সব বেলেল্লাপনায় গান গাইছে। এইসব যে কোথা থেকে ভেসে আসছে তা কিন্তু আমি বুঝতে পারলাম না। আর খানিকক্ষণ পরে আমার এটাও বুঝতে বাকি রইল না, আমি যে টর্চের আলোয় ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরে সেই কুঠি বাড়ি যে রাতের অন্ধকারে প্রাণ চেয়ে জেগে উঠেছে। মানে সেই কুঠি বাড়ি প্রাণ পেয়েছে। আর এই যে গান বাজনার আওয়াজ সেইখান থেকেই ভেসে আসছে। ঘরের ভেতর কিন্তু আলো জ্বলছে, বেলজিয়ামের কাঁচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো। এই মুহূর্তে কেমন যেন একটা অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। নিজেকে এবার সত্যিই কাপুরুষ বলে মনে হলো আমার। অজয়কে এইভাবে কুঠিবাড়িতে একা ফেলে রেখে এইভাবে চলে আসাটা কোনো মতেই আমার উচিত হয়নি। তাই এখনই ওকে ওই সব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন বলে আমি নিজেকে মনে করলাম। আর সঙ্গে সঙ্গে জুতোটা পায়ে গলিয়ে নিয়ে নামতে যাচ্ছি, এমনি সময় ছোট্টু এসে হাত ধরল আমার। কাহা যা রে তুম? বললাম কুঠি বাড়িতে। যাও মত যাও, ওখানে গেলেই তোমার বিপদ হবে। ততক্ষণে ছোট্টুর মাও উঠে এসেছে। কি হলো রে ছোট্টু? তারপর আমাকে দেখেই বলল, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম কুঠির বাড়ির দিকে। আমি কুঠির বাড়ির দিকে আঙুলটা তুলিয়ে বললাম, আমার বন্ধুর কাছে। তোমরাও এসো না আমার সঙ্গে, চেঁচিয়ে গ্রামের সব লোকদের ডাকো না। ছোটুর মা বলল, কেন মিছিমিছি পরেশান হতে যাচ্ছ বাবু? ওই সাহেব ভূতেরা ওই রকমই। হঠাৎ করে ওই কুঠির বাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই এইসব আরম্ভ করে। সারা রাত এই গান বাজনা চলে ওদের। এই সময় কেউ বাধা দিতে গেলে ভীষণ রেগে যায় ওরা। আর গ্রামের লোকেদের কথা বলছো? হাজার ডাকাডাকি করলেও এখন কেউ আসবে না, ওরা জেনে শুনেও কেউ যাবে না ওখানে, তুমি যতই ডাকো কেউ যাবে না। আমি বললাম, এই রকম যখন ব্যাপার তখন আগে ভাগে আমাদের সতর্ক না করে ওই কুঠি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি কিন্তু নাগরদেওয়ারের। কাল সকালে ও আসুক, তারপর যা বলার আমিই বলবো ওকে। বলাই উচিত। গত 2 বছরের মধ্যে কেউ রাত কাটায়নি ওই বাড়িতে। সেই জন্যই এটা মকা বুঝে তোমাদের ওই বাড়িতে ঢুকিয়ে পরখ করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতোই হয় কি হয় না। অথচ মজার ব্যাপার কি জানেন? দিনের বেলা আমরা ওই বাড়িতে ঢুকি বেরোই, কিন্তু কিচ্ছু হয় না আমাদের। শুধু রাত্রিবাস করতে গেলেই যত বিপত্তি। কুঠি বাড়ির বেলেল্লাপনা তখন চরমে উঠেছে। নাচ গানের সঙ্গে চলছে হা 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 করে কী সব বিকট হাসি। আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হনহন হনহন করে এগিয়ে চললাম কুঠি বাড়ির দিকে। ছোট্টুর মা মেঝেতে অবাক বিস্ময়ে দেখতে লাগলো আমার চলে যাওয়া। ছোটুও দেখলো, ছোটুর মাও দেখলো। কুঠি বাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি। তারপর এগিয়ে গিয়ে দুম দুম করে লাথি মারলাম দরজায়। সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল, আলোও নিভে গেল ঘরের মধ্যে। আর কি হলো, দরজাটা 2 ফাঁক হয়ে হাট করে খুলে গেল। আমার সামনে এসে দাঁড়ালো কুকুরমুখো একটা ফিরিঙ্গি সাহেব। যেমন বিশ্রী তার চেহারা, তেমনি বিশ্রী সাজগোজ। রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি তখন ভীষণ রেগেছি। বললাম, আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোমার বাপের। স্পিকিং ইংলিশ ব্লাডি নেটিভ, শ্যাট আপ।
অসভ্য ঢ্যাঁট ফিরিঙ্গির দল, তোমাদের বাপ ঠাকুরদা যে এখানে আছে সবার নাম ঠিকানা একটি কাগজে লিখে এখনই আমাকে দে। ফেরার পথে তোদের সবাইকে গয়ায় নিয়ে এসে একটা করে পিণ্ডি দিয়ে তবেই আমি বাড়ি যাব। সাহেব আমার কথায় মনে কি বুঝলো কি না বুঝলো জানি না, অন্ধকারে আরও কতগুলি ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়েছিল সাহেবের পাশে। তাদের কাছ থেকে একটা কাগজে খসখস খসখস করে কতগুলো নাম লিখে আমার হাতে দিয়ে দিয়ে বলল, গেট আউট। আমি বললাম, যাবো তো বটেই, না হলে এই রাত দুপুরে এখানে বসে কি তোমাদের কেওড়া শুনবো? হ্যাঁ, তবে যাওয়ার আগে তোমাদের হাল কি করি আমি দেখো। বলেই সম্মোহিতের মতো দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে। তারপর ঘরের মধ্যে যে লণ্ঠনটা ছিল সেটা খাটিয়ার উপর কাত করে খানিকটা তেল ঢেলে শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা। শুধু খাটিয়াটা কেন, সেই আগুন ছড়িয়ে পড়ল আশেপাশেও। সঙ্গে সঙ্গে ভেলকির খেলা। ইংরাজিতে অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছায়ামূর্তিগুলো জানলা দরজা গলে যে যেদিকে দিয়ে পারল পালালো। লেলিহান অগ্নিশিখায় কুটিবাড়ি পুড়ে ছাই হয়ে গেল। আমিও অজয়কে নিয়ে ছোটুদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তার ঘোরটা কাটালাম। একটু প্রকৃতিস্থ হয়ে সে বলল, আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা ওর কিচ্ছু মনে নেই। তবে ওদের দলে ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও শুধু নেচেই চলেছিল। নাচ আর নাচ, সেই নাচ থামাথামির কোনো ব্যাপারই ছিল না। পরদিন আমরা উঠিবাড়ির সর্বনাশ দেখে ঘনাপুরা ত্যাগ করেছিলাম। নগরদের কারও মুখে খবর পেয়েই সম্ভবত ভয়ে দেখা করেনি আমাদের সঙ্গে। সে জানে কপালে তার দুঃখ আছে। তবে কি না ফেরার পথে গয়ায় পিণ্ডি দিয়ে আমরা আসি, আর পিণ্ডি দিতে গিয়ে এক এবং অন্য অভিজ্ঞতা হলো আমাদের। পাণ্ডারা বলল, আমরা গুন্ডাগর্দি করি, মানুষ খুন করি, জ্যান্ত মানুষের পিণ্ডি চটকাই, কিন্তু সাহেব ভূতের পিণ্ডির মন্ত্র আমাদের কারো জানা নেই। তবে কিনা আমাদের যেন গয়া যেমন তেমনই ওদের হয়তো আমরা পিণ্ডি দিতে পারবো। তা আমরা ওদের পিণ্ডি দিয়ে তবেই এসেছিলাম। তা আপনারা একবার গয়ায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার বইই গেছে গয়া যেতে। তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে দু একদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর সাহেবরা যে আমার নাম ঠিকানা আমাদের হাতে লিখে দিয়েছিলেন, সেই নাম ঠিকানা ধরেই তাদের কিন্তু আমরা গয়ায় পিণ্ডি দিয়েই এসেছিলাম। এখন মনে হয় যে ঘনাপুরা যে কুঠিবাড়িটা ছিল সেটা এখন সমস্ত পরিমাণে সম্পূর্ণভাবে বিপদমুক্ত। প্রথমে আমরা পুড়িয়ে দিয়ে এসেছি, তারপর যেই সাহেবরা সেই বাড়িতে আসতো সেই সাহেবদের গয়ায় আমরা পিণ্ড দিয়ে এসেছি। অতএব ঘনাপুরার ওই কুঠিবাড়ির অভিশাপ মনে হয় কেটে গেছে। আমার গল্প যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে আর তোমরা কোথা থেকে আমার এই গল্পটা শুনছো। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।